আমাদের দেশীয় ব্র্যান্ডের যে কটা ফোন রিসেন্টলি লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হাইপড ফোন হচ্ছে ওয়ালটনের প্রিমো RX8 মিনি। অ্যান্ড হাইপড হওয়ারই কথা, কারণ এই ফোনটিতে বেশ এক্সট্রাঅর্ডিনারি কিছু স্প্যাক ইউজ করা হয়েছে, সেই সাথে এটার প্রাইসটাও এক্সট্রাঅর্ডিনারি। সো এটার যে অরিজিনাল প্রাইস সেটা হচ্ছে 11,990 টাকা বা 12,000 টাকা, তবে আপনারা যদি প্রি অর্ডার করেন তাহলে এটি 10,990 টাকা বা মাত্র 11,000 টাকায় পাচ্ছেন। এবং আমি এই ভিডিওটা এইভাবে করব যে 5টা রিজন বলবো এই ফোনটি কেনার, এবং কয়েকটা রিজন বলবো যেগুলো খুব একটা ভালো লাগেনি এই ফোনের, যে রিজনগুলোর জন্য আপনি মেবি চিন্তা করতে পারেন যে এই ফোনটা নেব না। বাট আমি আগে একটু ব্লুপার দিয়ে দিই, দিস ফোন ইজ রিকমেন্ডেবল। এনিওয়ে, সো ফার্স্ট অফ অল এই ফোনটির ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়াল, পাশাপাশি এটার যে ডিজাইন চয়েসটা আছে ওভারঅল সবকিছুই ভালো লেগেছে। এটা হচ্ছে নাম্বার 1 রিজন। সো প্রথমেই এই ফোনটি গ্লাসের তৈরি না প্লাস্টিকের তৈরি এটা নিয়ে চুল ছিঁড়তে হয়েছে কিছুক্ষণ, পরে বুঝতে পারলাম যে আসলে পেছনে প্লাস্টিক, যদিও একদমই গ্লাসের মতো, সো এটাকে গ্লাস্টিক বলা যায়। প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট পড়বে এবং এই ফোনটি অনেক স্লিপারি, সেই সাথে স্ক্র্যাচও পড়বে। সো এই সবগুলো সমস্যা থেকে সমাধান পেতে হলে বক্সে যে ব্যাক কভারটি আছে সেটি ইউজ করবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে, একটাই মাত্র কালার, অ্যান্ড ব্ল্যাক লুকস রিয়েলি এলিগেন্ট। আর এই ফোনটি বেশ লাইট ওয়েট এবং খুবই ম্যানেজেবল একটা সাইজ, হাতে নিলে খুবই কমফোর্টেবল লাগে। নিচের দিকে এটাতে USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে, বিগ থামস আপ ফর দ্যাট, কারণ এই বাজেটের ফোনে ইউজুয়ালি আমরা Type-C পোর্ট দেখি না। সেই সাথে এইটাতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে নিচের দিকে, প্রাইমারি মাইক্রোফোন আছে এবং সিঙ্গেল বটন ফেসিং স্পিকার আছে, যে স্পিকারের কোয়ালিটিটা আমি মোটামুটি ভালো বলবো। আর এটার ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স আছে, যেগুলো বেশ ক্লিকি অ্যান্ড ট্যাকটাইল ফিল দেয়। বাম পাশে আছে হচ্ছে সিম কার্ড ট্রে, যেটা একটা হাইব্রিড সিম কার্ড স্লট। সো এখানে আপনারা যদি এক্সট্রা মেমোরি ইউজ করতে চান তাহলে একটা সিম স্যাক্রিফাইস করতে হবে। আই থিঙ্ক এখানে একটা ডেডিকেটেড স্টোরেজ স্পেস দিয়ে দেওয়াটা জরুরি ছিল। সেই সাথে এখানে একটা স্লাইডার আছে, যেটা অনেকেই দেখে বলতে পারেন যে আইফোনের অ্যালার্ট স্লাইডারের মতো, তবে এটার কাজটা একটু ডিফারেন্ট, এটাকে সিকিউরিটি স্লাইডার বলা হয়। এটা নিয়ে আমরা একটু ডিটেলে কথা বলছি একটু পরে। বাই দ্য ওয়ে, এই ফোনটির উপরের দিকে একটি নোটিফিকেশন লাইটও আছে, এই জিনিসটাও খুবই ভালো লেগেছে। সেই সাথে এই ফোনের যে ক্যামেরা হাউসটা আছে এগুলোও কিন্তু একদমই ডিফারেন্ট, গতানুগতিক স্টাইলের বাইরে এসে একটু ডিফারেন্টলি ডিজাইন করা হয়েছে। আই রিয়েলি লাইক ইট। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড একদমই ফার্স্ট ক্লাস লেগেছে এই ফোনের। না, সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ডিসপ্লে। 6.3 ইঞ্চির এটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS প্যানেল। না, ফুল এইচডি আমার মুখ দিয়ে এইচডি বের হয়ে আসছিল, কারণ এই প্রাইস রেঞ্জে আমরা এইচডির উপরে দেখি না। সো ফুল এইচডি ডিসপ্লে ইজ রিয়েলি কুল, ডিসপ্লেটা বেশ শার্প, কালারগুলো মোটামুটি ঠিকঠাক আছে, আমার কাছে তেমন বিগ কোনো ইস্যু মনে হয়নি। সেই সাথে এটার যে ব্রাইটনেসটা আছে সেটাও মোস্ট সিচুয়েশনে এনাফ, যদিও ডিরেক্ট সানলাইটে গেলে একটু কম মনে হবে আপনাদের কাছে, বাট ওভারঅল আমার কাছে এই ডিসপ্লেটাও ভালো লেগেছে। ডিসপ্লের উপরের দিকে হচ্ছে ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে, কাট আউট বা পাঞ্চ হোল দিলে যদি আর একটু ভালো হতো, স্টিল যে ডিসপ্লে দিছে এর চাইতে বেটার আর এক্সপেক্ট করবো না। এরপরে নিচের দিকে বড় রকমের একটু চিন আছে এবং বেজেলগুলো খুব এক্সট্রাঅর্ডিনারিলি ন্যারো না, বাট ইটস রিয়েলি লুকস নাইস, সামনে থেকেও ভালো লাগে দেখতে। এবং এই ফোনটা বাজেট অনুযায়ী কিন্তু ডিজাইন এবং ডিসপ্লে দুটোই আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার চলে আসি আমরা থার্ড রিজনে, যে কারণে আপনি এই ফোনটি কিনবেন। থার্ড রিজন হচ্ছে এটার পারফরমেন্স। সো এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট ইউজ করা হয়েছে। নাও এই প্রাইস রেঞ্জে আমরা সব ফোনে, অলমোস্ট সব ফোনে মিডিয়াটেকের প্রসেসর দেখি। মিডিয়াটেকের রিসেন্ট প্রসেসরগুলো কিন্তু খুব একটা খারাপ না, বাট স্টিল স্ন্যাপড্রাগন লেভেলে এখনও পর্যন্ত আসতে পারেনি। সো স্ন্যাপড্রাগন 660 একটু পুরনো প্রসেসর, অনেক দিন আগে আমরা দেখেছি, সেই বিবেচনা এটাকে একটু পুরনো মনে হতে পারে, বাট এই প্রাইসে 660 ইজ ট্রুলি রিয়েলি গুড। সো এটার পারফরমেন্সও এরকমই বলছিল। বাই দ্য ওয়ে, এটাতে 4GB র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64 GB। সো এটাতে আপনারা পাবজি খেলতে পারবেন, খুবই স্মুথলি রান হচ্ছিল। পাবজি অ্যাসফল্ট 9ও আমি খেলেছি, সেটাও বেশ স্মুথলি রান হচ্ছিল উইদাউট এনি প্রবলেম। সো এই টাইপের গেমগুলো একদমই স্মুথলি খেলা যাবে। পাবজিতে আপনারা যদিও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ পাবেন যদি একটু রেজুলেশনটা বাড়াই দেন বা গ্রাফিক্সটা যদি বাড়াই দেন কিংবা ফ্রেম ড্রপ যদি বাড়াই দেন তাহলে, বাট এটা কিন্তু একদমই ম্যানেজেবল। তবে গেমিংয়ের পরে একটা যে প্রবলেম পাবেন সেটা হচ্ছে ফোনটা একটু বেশি গরম হয়, এবং এই ফোনটিতে জাইরোস্কোপ আছে। সো যদি আপনি পাবজি খেলেন জাইরো ইউজ করে, আপনার জন্য একটা সুসংবাদ, এটা হার্ডওয়্যার বেসড জাইরো। এই ফোনটি কেনার 4 নম্বর রিজন হচ্ছে এটা সিকিউরিটি স্লাইডারটা। সো এই সিকিউরিটি স্লাইডারটা একদমই ইউনিক একটা বিষয়, সচরাচর আমরা ফোনে দেখি না। সো এই সিকিউরিটি স্লাইডারের কাজ হচ্ছে এটা হার্ডওয়্যার লেভেল থেকে কিছু ফিচার অফ করে দেয় প্রাইভেসির জন্য। লেটস সে আমরা এমন অনেক অ্যাপ ইউজ করি যেগুলো আমাদের পারমিশন ছাড়াই ক্যামেরা, অনেক সময় মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে নেয়, বা আমরা ভুলে অ্যাক্সেস দিয়ে দেই, পারমিশন দিয়ে দেই। সো তখন সেই অ্যাপগুলো আমাদের নানান রকমের ডেটা কালেক্ট করতে পারে। বাট আপনি যদি হার্ডওয়্যার লেভেল থেকে এগুলো অফ করে রাখেন তাহলে কিন্তু কোনো অ্যাপ চাইলেই অ্যাক্সেস নিতে পারবে না, আপনি সফটওয়্যারে অ্যাক্সেস দিলেও তারা পারবে না। সো এই স্লাইডারটা যদি একদম উপরের দিকে রাখেন তাহলে নর্মাল মোড সব কিছু ঠিকঠাক চলবে। যখনই মাঝখানে নিয়ে আসবেন তখন এটার ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুটো একদম হার্ডওয়্যার লেভেল থেকে বন্ধ হয়ে যাবে। আর যদি স্লাইডারটাকে একদম নিচে নিয়ে আসেন
তাহলে আপনার সেলুলার যে ডেটা আছে পাশাপাশি আপনার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, সেই সাথে ক্যামেরা এবং মাইক্রোফোন তো বন্ধ হবেই। সো যারা প্রাইভেসি এবং সিকিউরিটি কনসার্ন তাদের জন্য কিন্তু এটা খুবই ইউজফুল, বাট জেনারেল ইউজারের জন্য এই স্লাইডারটা আমার কাছে খুব একটা প্র্যাকটিক্যাল মনে হয়নি। গত কয়েকদিন ধরে এই ফোনটি ইউজ করার সময় আমি নিজেও আসলে খুঁজে পাইনি যে কখন এই স্লাইডারটাকে আমি নিচে নামাবো বা মাঝখানে রাখবো, ওইরকম ইউজ কেসটাই আমি খুঁজে পাই নাই। সো আমার কাছে একটু লেস প্র্যাকটিক্যাল মনে হয়েছে। তবে আবারও বলছি, যারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন তাদের জন্য কিন্তু এটা খুবই ভ্যালুয়েবল একটা এডিশন হতে যাচ্ছে। নাও এই ফোনটি কেনার ফিফথ এবং ফাইনাল রিজন হচ্ছে এটার প্রাইস। সো এই ফোনটি আমি শুরুতে যেরকমটা বলছিলাম, মাত্র 12,000 টাকায় আপনারা রেগুলারলি পাবেন, প্রি অর্ডার করলে 11,000 টাকায় পাবেন। এই প্রাইস রেঞ্জে স্ন্যাপড্রাগন 660, 1080 ডিসপ্লে, সেই সাথে এটার ডিজাইন সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই প্রাইসটাই এই ফোনটি কেনার পেছনে বড় একটা রিজন। এই প্রাইস রেঞ্জে এর চাইতে বেটার ফোন আপনারা পাবেন না। কিছু কিছু অ্যাসপেক্টে হয়তো পাবেন, বাট বেশিরভাগ অ্যাসপেক্টেই এই ফোনটি সবগুলো ফোন থেকে এগিয়ে থাকবে, স্পেশালি এটার পারফরমেন্স এবং ডিসপ্লে সেকশনে। সো এই ছিল মোটামুটি 5টা রিজন যেগুলোর জন্য এই ফোনটি আপনি কিনবেন। এবার আমরা কিছু নিউট্রাল পয়েন্টস বলি যেগুলো আমার কাছে খুব ভালো লাগেনি আবার খুব খারাপও লাগেনি। সো প্রথমটা হচ্ছে এটার ক্যামেরা। না, এটার ক্যামেরা সম্পর্কে আমার কিছু মিক্সড ফিলিং আছে, যে কারণে আমি এটাকে নিউট্রাল পর্যায়ে রাখছি। সো প্রথমত এটাতে যেহেতু স্ন্যাপড্রাগন 660 ইউজ করা হয়েছে, সো এটাতে GCAM সাপোর্ট করে এবং ওয়ালটনের যে ডেভেলপাররা আছে তারা নিজেই GCAM ডেভেলপ করেছে এটার জন্য। আমি হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে GCAM ইনস্টল করে নিতে পারেন। সো এটার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের অ্যান্ড দেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে আর একটা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, এটা হচ্ছে সেলফি ক্যামেরা। সো পেছনের ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলার আগে আমি ক্যামেরার ইউআইটা নিয়ে কথা বলতে চাই। সো এই ইউআইটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ এই ইউআইটা একটু লেস রেসপন্সিভ ছিল, একটু স্লো অ্যান্ড ল্যাগি ছিল। সেই সাথে এটার অনেক ফিচার আছে যেগুলো হাইড করে রাখা হয়েছে। ফর এক্সাম্পল, অনেক ফিচার না, জাস্ট সিম্পল একটা ফিচার, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ছবি তুলতে গেলে একদমই সেটিংয়ের ভেতরে যেতে হয়। সো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো ওয়ালটনকে যেন তারা ফিক্স করে। সেই সাথে একটু স্লো মনে হয়েছে ইউআইটা, আর ইউআইটা বেশ কিছুবার ক্র্যাশও করেছে। সো এটা যদিও অপটিমাইজেশনের ইস্যু, আই থিঙ্ক এটা ফিউচার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল হবে। সো এই ছিল ডিফল্ট যে ক্যামেরা ইউআই আছে এটার কিছু প্রবলেম। নাও ডিফল্ট ক্যামেরা দিয়ে যদি আমরা ছবি তুলি তাহলে ছবি মোটামুটি মানের ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু বলা যাবে না। ছবিতে মোটামুটি মানে ডিটেল এবং শার্পনেস রিটেন করতে সক্ষম হয়, কালারগুলো ওইরকমই স্লাইটলি অফ, রিয়েল লাইফের চাইতে স্লাইটলি অফ মনে হয়। তবে ছবি যদি ভালো লাইটে তুলেন তাহলে ভালো মানের ছবি আপনারা দেখতে পাবেন ডিফল্ট ক্যামেরা দিয়ে। আর যদি লো লাইটে তুলেন তাহলে অতটা ভালো পারফর্ম করতে পারে না, স্পেশালি খুব স্টেডি হাতে ছবি তুলতে হয়, আদারওয়াইজ ছবি অনেক বেশি সফট হয়ে যায়, ব্লারি হয়ে যায়। সো এটা ছিল লো লাইটে ডিফল্ট ক্যামেরার ছবি। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনের বেলায় ভালো পারফর্ম করেছে, ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসও ঠিকঠাক ছিল মোটামুটি, এবং আলট্রাওয়াইড যে শুটারটা আছে এইটা দিয়ে ছবি তুলে বড় ফিল্ড অফ ভিউতে ভালো মানের ছবি পাওয়া যায়। তবে ছবিটা অবশ্যই এই প্রাইস রেঞ্জে খুব ভালো বলা যাবে না, আমার কাছে মোটামুটি মানে লেগেছে আলট্রাওয়াইড শুটারের ছবি। তবে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোতে একদমই কনসিস্টেন্সি ছিল না, এটাতে কালার প্রচুর পরিমাণে ওয়ার্ম হয়ে যাচ্ছিল, আবার কখনো কখনো একটু ঠিকঠাকও লাগছিল। সো ফ্রন্ট ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো, ইভেন পোর্ট্রেট শটের বেলায়ও আমার কাছে অতটা ভালো লাগেনি। সো এবার চলে আসি জিকেমে। জিকেম দিয়ে ছবি তুললে প্রাইমারি ক্যামেরা থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন। ফর এক্সাম্পল, এক্সপোজার ব্যালেন্সের বেলায় প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে অনেক জায়গায় আমি দেখেছি হাইলাইট ক্লিপিং হচ্ছিল, কোনো জায়গাতে একদম হোয়াইট হয়ে যাচ্ছিল। এই সমস্যাগুলো আবার জিকেমে ফিক্স হয়ে যাচ্ছিল। সেই সাথে কালার টোনও বেশি ভালো আসছিল জিকেমে, এবং জিকেমে একটু বেশি ডিটেলটাও মনে হচ্ছিল, হয়তো বা সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে একটু বেশি শার্পেন করা হচ্ছে ছবিগুলো। বাট ওভারঅল জিকেমের ছবি ভালো লাগছে আমার কাছে রেগুলার ক্যামেরার চাইতে। সেই সাথে পোর্ট্রেট মোডের বেলায়ও জিকেমের ছবি ভালো লাগছে। সো জিকেম যদি কনসিডার করেন তাহলে কিন্তু এটার ক্যামেরাকে ভালোর কাতারে ফেলতে হবে। ভিডিওর বেলায় এটাতে 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন পাবেন, এবং এই ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ মনে হয়েছে, কারণ কোনো স্টেবিলাইজেশন নেই, একটু শেকে আসে ভিডিও। বাট এই প্রাইস রেঞ্জে আসলে এটা খুব বেশি কমপ্লেন করার মতো না। সো ওভারঅল যদি আমরা ক্যামেরা কোয়ালিটিটা কনক্লুড করি তাহলে বলবো এটার যে জিকেম আছে এটা খুবই ভালো, এবং জিকেম দিয়ে ছবি তুললে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে এটা যে বিল্ট ইন অ্যাপটা আছে এটা অনেক স্লো। নাইট মোডে ছবি তুলতে গেলে অনেক লম্বা সময় নেয়, পোর্ট্রেট মোডে ছবি তুলতে গেলেও অনেক লম্বা সময় নেয়, সেই সাথে আলট্রাওয়াইডে ছবি তুলতে গেলেও মাঝে মধ্যে ল্যাগ করে এবং ক্র্যাশ করে। সো এই প্রবলেমগুলো ফিক্স হয়ে গেলে আমার মনে হয় যে ক্যামেরাটাও এটার এই প্রাইস রেঞ্জে আসলে রিকমেন্ড করার মতো একটা জায়গায় চলে যাবে। সেকেন্ড যে জিনিসটা আমি নিউট্রাল পয়েন্টে রাখবো সেটা হচ্ছে এটার সফটওয়্যার। সো এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে, আমরা জানি অলরেডি অ্যান্ড্রয়েড 12ও চলে আসতেছে। সো অ্যান্ড্রয়েড 10 একটু পুরনো মনে হচ্ছে। সেই সাথে এটার যে ইউআইটা আছে এই ইউআইয়ের আইকনগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, একটু বক্সি শেপের ডিজাইন। তবে এটার ইউআইটা বেশ ক্লিন এবং মিনিমালিস্টিক, আপনারা একদমই স্টক লাইক এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন, এই জিনিসটা ভালো। তবে অ্যান্ড্রয়েডের ভার্সন এবং ইউআইয়ের এই আইকন ডিজাইনটার জন্য এটাকে আমি নিউট্রাল রাখছি। আর এটা ফুললি ফিক্সেবল আপডেটের মাধ্যমে, সো এটাকে খারাপ বলা যাবে না, নিউট্রাল পয়েন্টেই রাখতে হবে।
এবার চলে এসে এই ফোনের যে বিষয়গুলো খুব একটা ভালো লাগেনি, তার মধ্যে প্রথমটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। সো এই ফোনটিতে 3600 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আমরা ইউজুয়ালি এখন 4000 mAh বা তারও বেশি ব্যাটারি দেখি, সেই তুলনায় থিওরিটিক্যালেও 3600 mAh ব্যাটারি একটু কম। পাশাপাশি এই কেন জানি এই ফোনটা একটু ব্যাটারি হাংরি বেশি, খুব তাড়াতাড়ি চার্জ এটা শেষ হয়ে যায়, স্পেশালি ছবি তুলতে গেলে। কালকে ছবি তুলতে গিয়ে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন হচ্ছিল। সো এটা একটা ইস্যু, আপনারা একদিন পার করতে কষ্ট হয়ে যাবে, হয়তো বা বিকেলবেলা চার্জ শেষ হয়ে যেতে পারে। সেই সাথে এইটার বক্সের মধ্যে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যদিও এই ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। এই জিনিসটাও খুব একটা ভালো লাগেনি। আমি বিশ্বাস করি যে সব ফোনেই যখন যত ফাস্ট চার্জ সাপোর্ট করে তত ওয়াটের চার্জারে দিয়ে দেওয়া উচিত। তবে এটা অবশ্যই প্রাইস কাট করার জন্য করা হয়েছে, আই নো, কারণ এই ফোনটি এত কম প্রাইসে দেওয়া পসিবল হতো না কিছু কিছু জায়গায় যদি প্রাইস কাট না করা হতো। এই রিজনে হয়তো বা 10 ওয়াট দেওয়া হয়েছে। সো ব্যাটারি ব্যাকআপটা নিয়ে একটু হয়তো বা সমস্যা হতে পারে, বাট আপনি যদি একটু লাইট টু মডারেট ইউজ করেন তাহলে, আর যদি গেম একটু কম খেলেন তাহলে হয়তো বা আপনারা একদিন পার করে দিতেও পারেন। সো এই ছিল একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আমি পেয়েছি, সেটা হচ্ছে ইয়ারপিসের যে সাউন্ডটা, এটা আমার কাছে একটু কম মনে হয়েছে, ভলিউমটা এটা আরেকটু বেশি হতে পারতো। এই ফোনের আরেকটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা একটু স্লো কাজ করছিল, টাচ করার পরে মনে হচ্ছিল তাড়াতাড়ি রেজিস্টার করছে, ভাইব্রেট হচ্ছিল, তবে স্ক্রিনে লাইট আসতে একটু সময় লাগছিল, এটা আরেকটু ফাস্ট হতে পারতো। সো ফাইনালি যদি কনক্লুড করতে চাই তাহলে 11-12 হাজার টাকায় এই ফোনটি 100% রিকমেন্ডেবল, চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জে এর চাইতে বেটার স্পেকওয়ালা ফোন আর পাবেন না। কিছু কিছু জায়গায় অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, লাইক সফটওয়্যার এবং এটার যেই ব্যাটারি ব্যাকআপটা আছে এটা, বাট 11-12 হাজার টাকায় আপনি 1080 ডিসপ্লে পাচ্ছেন, 660 প্রসেসর পাচ্ছেন স্ন্যাপড্রাগনের, সেই সাথে জিকেএম সাপোর্ট পাচ্ছেন, ডিজাইনটা সুন্দর, ক্যামেরাটা আমি বলবো ডিসেন্ট ছিল। সো এই সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রাইসে আর কোনো কম্পিটিটর আমি দেখছি না এই ফোনটির। টাইপ সি পোর্টও আছে বাই দ্য ওয়ে। সো অবশ্যই রিকমেন্ডেবল, এবং দেশি ফোন হিসেবে যেরকম একটা বোল্ড মুভ তারা নিয়েছে ওয়ালটন, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। অ্যান্ড আই থিঙ্ক সামনে তারা আরও এরকম বোল্ড অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি মুভগুলো নেবে, অ্যান্ড আই থিঙ্ক আপনারা সবাই সাপোর্ট করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।